পৃষ্ঠা 146 প্রশ্ন 4 পাশ্চাত্য শিক্ষা গ্রহণে ঔপনিবেশিক ভারতে মধ্যবিত্ত শ্রেণীর উদ্যোগ সম্পর্কে উল্লেখ করো। মধ্যবিত্ত শ্রেণীর পাশ্চাত্য শিক্ষা গ্রহণের তাৎপর্য উল্লেখ করো। পাশ্চাত্য শিক্ষা গ্রহণে ভারতের মধ্যবিত্ত শ্রেণীর উদ্যোগ। ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার প্রথম পর্বে পাঠশালা, টোল, মক্তব, মাদ্রাসা প্রভৃতি শিক্ষাকেন্দ্রে প্রাচীন শিক্ষাদান প্রথা চালু ছিল। পরবর্তীকালে খ্রিস্টান মিশনারি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও বিভিন্ন প্রগতিশীল ব্যক্তির উদ্যোগে ভারতে প্রচুর শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে। এইসব প্রতিষ্ঠানে ইংরেজি ও আধুনিক পাশ্চাত্য শিক্ষাদান করা হতো। ভারতে মধ্যবিত্ত শ্রেণী পাশ্চাত্য শিক্ষা গ্রহণে সর্বপ্রথম উদ্যোগ নেয়। এক অফিস আদালতের প্রতিষ্ঠা। ভারতে ব্রিটিশ শাসনের ধারাবাহিক প্রসার ঘটার সঙ্গে সঙ্গে সরকার এদেশে বহু অফিস আদালত স্থাপন করে। এইসব অফিসের উচ্চ পদগুলি ইংরেজদের জন্য সংরক্ষিত হলেও নিম্ন পদগুলোতে প্রচুর সংখ্যক ইংরেজি শিক্ষিত কর্মচারীর প্রয়োজন হয়। মধ্যবিত্ত শ্রেণীর মানুষ এইসব অফিস আদালতে সরকারি চাকরি লাভের আশায় আধুনিক পাশ্চাত্য শিক্ষা গ্রহণে তৎপর হয়ে ওঠে। পাশ্চাত্য শিক্ষার প্রভাবে তারা পাশ্চাত্যের সভ্যতা ও সংস্কৃতি অনুরাগী হয়ে ওঠে। 2. চাকরিতে অগ্রাধিকার। সরকারি চাকরি ছিল ঔপনিবেশিক আমলে মধ্যবিত্ত শিক্ষিত ভারতীয়দের প্রধান পেশা। ব্রিটিশ সরকার 1844 খ্রিস্টাব্দে ঘোষণা করে যে চাকরির ক্ষেত্রে ইংরেজি জানা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এই ঘোষণার ফলে চাকরি লাভের আশায় মধ্যবিত্ত শ্রেণীর পড়ুয়ারা আরও বেশি করে ইংরেজি এবং পাশ্চাত্য শিক্ষার প্রতি ঝুঁকে পড়ে। 3. ব্রিটিশ অনুরাগে। ভারতে পাশ্চাত্য শিক্ষা গ্রহণকারী মধ্যবিত্ত শ্রেণীর শিক্ষিত সম্প্রদায় ইংরেজি সরকারের সহযোগী ও সমর্থকে পরিণত হয়। প্রথম দিকে শিক্ষিত মধ্যবিত্তদের অনেকেই ভারতে ব্রিটিশ শাসনকে আশীর্বাদ বলেই মনে করতেন। পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং ভূদেব মুখোপাধ্যায় ব্রিটিশ বিরোধী রাজনৈতিক আন্দোলনের প্রতি অনাস্থা প্রকাশ করেন। টিটোসি অনুগামী রামগোপাল ঘোষ ব্রিটিশ সরকারের চাকরি প্রত্যাখ্যান করলেও ভারতে ব্রিটিশ শাসনের স্থায়িত্বকে তিনি সমর্থন করতেন। 4. মধ্যবিত্তদের উদ্যোগ। পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত বেশ কয়েকজন প্রগতিশীল ব্যক্তি ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসারে সক্রিয় উদ্যোগ গ্রহণ করেন। রামমোহন 1817 খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠায় যথেষ্ট ভূমিকা নিয়েছিলেন বলে মনে করা হয়। তিনি ভারতে আধুনিক বিজ্ঞান ইংরেজি শিক্ষা প্রবর্তনের দাবি জানিয়ে ব্রিটিশ সরকারকে 1823 খ্রিস্টাব্দে একটি চিঠি দেন। তার এই চিঠি ভারতের নবজাগরণের ইতিহাসে একটি মূল্যবান দলিল। মধ্যবিত্ত শ্রেণীর পাশ্চাত্য শিক্ষা গ্রহণের তাৎপর্য। ব্রিটিশ শাসনকালে ভারতের যে মধ্যবিত্ত শ্রেণী পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করে তারা দেশের মোট জনসংখ্যা অনুপাতে খুবই সামান্য ছিল, কিন্তু তার সত্ত্বেও ভারতীয় জনজীবনে পাশ্চাত্য শিক্ষার গভীর প্রভাব পড়ে। প্রভাবগুলি হচ্ছে: 1. পাশ্চাত্য ভাবধারার প্রভাব। ভারতের মধ্যবিত্ত শ্রেণী পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হওয়ার ফলে তারা সমাজ জীবনে সর্বাপেক্ষা প্রগতিশীল শ্রেণী হিসেবে আত্মপ্রকাশ করে। তারা পাশ্চাত্য শিক্ষার মাধ্যমে পাশ্চাত্যের সভ্যতা, গণতন্ত্র, স্বাধীনতা, জাতীয়তাবাদ, মানবতাবাদ, জ্ঞান বিজ্ঞান প্রভৃতি মতাদর্শের সঙ্গে পরিচিত হয়। মধ্যবিত্ত শিক্ষিতরা ভারতীয় সমাজে এইসব ভাবধারা ছড়িয়ে দেয়। 2. জাতীয় ঐক্য। মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে পাশ্চাত্য ইংরেজি শিক্ষা প্রসারের ফলে ভারতের বিভিন্ন প্রান্তের জাতীয় স্তরের নেতৃবৃন্দের মধ্যে যোগাযোগ ঐক্য স্থাপিত হয়। ইংরেজি ভাষা এই ঐক্যের বন্ধন হিসেবে কাজ করে। প্রাদেশিক নেতৃবৃন্দ এর ফলে ভারতের জাতীয় স্তরে বিভিন্ন বিষয় সম্পর্কে আগ্রহী এবং সচেতন হয়ে ওঠেন। এর ফলে ইন্ডিয়ান 3. প্রগতিশীলতা। মধ্যবিত্ত শ্রেণীর পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করে তাদের মধ্যে সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয় প্রভৃতি বিষয়ে প্রগতিশীল চিন্তাভাবনা গড়ে ওঠে। এর ফলে দেশের বিভিন্ন প্রান্তে যুক্তিবাদী, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় আন্দোলন ছড়িয়ে পড়ার পটভূমি তৈরি হয়। 4. জাতীয়তাবাদী সাহিত্য। পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী পাশ্চাত্য সাহিত্যের দ্বারা প্রভাবিত হয়ে সাহিত্য রচনায় উদ্যোগী হলে ভারতের বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক সাহিত্যে অগ্রগতি ঘটে। তাছাড়া জাতীয়তাবাদ এবং সাম্রাজ্যবাদী শোষণের প্রেক্ষাপটে বিভিন্ন ভাষায় বহু সাহিত্য রচিত হয়ে থাকে। 5. নবজাগরণ। মধ্যবিত্ত শ্রেণীর মাধ্যমে ভারতে পাশ্চাত্য শিক্ষা ও ভাবধারা ছড়িয়ে পড়লে ভারতের সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় জীবনে বৈপ্লবিক অগ্রগতি পরিলক্ষিত। এই ঘটনাকে অনেকে 19 শতকের ভারতীয় নবজাগরণ বলে অভিহিত করেছেন। বাংলায় এই নবজাগরণের সর্বাধিক প্রভাব পড়ে। বাংলা 19 শতকের নবজাগরণকে কেউ কেউ পঞ্চদশ শতকের ইতালির নবজাগরণের সঙ্গে তুলনা করেছেন। 6. জাতীয় আন্দোলন। প্রথম দিকে ইংরেজি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী ভারতে ব্রিটিশ শাসনের সহযোগী হিসেবে আত্মপ্রকাশ করলেও পরবর্তীকালে তারাই ব্রিটিশ বিরোধী জাতীয় আন্দোলনের নেতৃত্ব দিতে এগিয়ে আসে। মূলত তাদের নেতৃত্বেই ভারতের জাতীয়তাবাদী বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে ওঠে ও ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু হয়। উপসংহার: ভারতের মধ্যবিত্ত শ্রেণী পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে প্রগতিশীল হিসেবে সমাজের নেতৃত্ব গ্রহণ করলেও তারা ছিল দেশের মোট জনসংখ্যার অতি সামান্য অংশ মাত্র। তা সত্ত্বেও শত সহস্র নক্ষত্রের মধ্যে
চাঁদ যেমন মধ্যমণি হিসেবে অবস্থান করে, তেমনি 19 শতকে মধ্যবিত্ত শ্রেণী ও ভারতীয় সমাজ জীবনে মধ্যবর্তী হিসেবে সমাজকে আলোকিত করেছিল। ইহার দেশের শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীকে আধুনিক ভারতের স্রষ্টা বলে অভিহিত করেছেন। পৃষ্ঠা 147। তবে শহরের উচ্চবর্ণের মানুষদের নিয়ে গড়ে ওঠে শ্রেণীর প্রগতিশীলতার সঙ্গে গ্রামীণ ভারতের সাধারণ মানুষের যোগ ছিল খুবই সামান্য। প্রশ্ন 6। ঊনবিংশ শতাব্দী ভারতবর্ষের শিক্ষা সমাজ সংস্কারের ক্ষেত্রে রাজা রামমোহন রায়ের ভূমিকা উল্লেখ করো। আধুনিক ভারতে যেসব সংস্কারক জন্মগ্রহণ করেছেন তাদের মধ্যে সবচেয়ে অগ্রগণ্য ছিলেন রাজা রামমোহন রায়। 1772 থেকে 1833। তিনি 1772 খ্রিস্টাব্দে 22শে মে হুগলি জেলার রাধানগর গ্রামে এক রক্ষণশীল ও ধনী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি যে সময় জন্মগ্রহণ করেন তখন ভারতীয়রা কুসংস্কার এবং অন্ধবিশ্বাসের অন্ধকারে ডুবেছিল। রামমোহনের ভারতীয় সমাজের অন্ধকার ও কুসংস্কার দূর করে জাতিকে আলোর পথ দেখান। তাকে ভারতের প্রথম আধুনিক মানুষ এবং আধুনিক ভারতের জনক, আধুনিক ভারতের ইরোসমাস প্রভৃতি অভিধায় ভূষিত করা হয়। প্রাচ্যের শাশ্বত চিন্তাধারার সঙ্গে পাশ্চাত্যের আধুনিক শিক্ষা এবং যুক্তিবাদের সমন্বয় ঘটিয়ে তিনি এক নতুন ভারত গড়ে তোলার স্বপ্ন দেখেন। তিনি ছিলেন ভারতীয় নবজাগরণের অগ্রদূত। মোগল সম্রাট দ্বিতীয় আকবর তাকে রাজা উপাধি দেন। অধ্যাপক রাখাল চন্দ্রনাথ মনে করেন যে ইন্ডিয়ান রিফরমেশনে তার কীর্তি অবনশ্বর। রাজা রামমোহন রায়ের শিক্ষা সংস্কার, শিক্ষা চিন্তা। ভারতে অতীত ঐতিহ্য গৌরবের সঙ্গে পাশ্চাত্য আধুনিক ভাবধারার সমন্বয় ঘটানোই হচ্ছে রামমোহন রায়ের শিক্ষা চিন্তার মূল বিষয়। সমাজ থেকে কুসংস্কার দূর করে সমাজের কল্যাণ করা এবং দেশ ও জাতিকে প্রগতির পথে অগ্রসর করাই ছিল তার মূল লক্ষ্য। 2. পাশ্চাত্য শিক্ষার সমর্থক। রামমোহন রায় ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসারে এক উগ্র সমর্থক ছিলেন। তিনি ভারতীয়দের ইংরেজি, পাশ্চাত্যের গণিত, পদার্থবিদ্যা, রসায়ন, প্রকৃতিবিদ্যা, শারীরবিদ্যা প্রভৃতি আধুনিক শিক্ষা গ্রহণের কথা বলেন। তিনি তৎকালীন গভর্নর জেনারেল লর্ড আর্নহাস্টকে এক পত্রের মাধ্যমে 1823 খ্রিস্টাব্দে এদেশে পাশ্চাত্য শিক্ষা প্রসার ঘটাতে সরকারি অর্থ ব্যয় অনুরোধ জানান। তিনি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন। রামমোহন পাশ্চাত্য শিক্ষা প্রসারে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্থাপনের উদ্যোগ নেন। তিনি স্কটিশ মিশনারি আলেকজান্ডার ডাফকে 1830 খ্রিস্টাব্দে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠায় সহায়তা করেন। রামমোহন 1822 খ্রিস্টাব্দে কলকাতা অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন। 1817 খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নেন বলে অনেকে মনে করেন। তিনি ডেভিড হিয়ারের শিক্ষা বিস্তারের কাজে অন্যতম সহায়ক ছিলেন। বেদান্ত শিক্ষা প্রসারের উদ্দেশ্যে তিনি বেদান্ত কলেজ 1826 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। তার প্রতিষ্ঠিত বেদান্ত কলেজে হিয়ার কর্তৃক প্রতিষ্ঠিত বিদ্যালয়ে পাশ্চাত্য সমাজবিজ্ঞান ও পদার্থবিদ্যার শিক্ষা দেওয়া হতো। 4. বাংলা গদ্যের জনক। শ্রীরামপুরে মিশনারিগণ বাংলা গদ্যের যে কাঠামো তৈরি করেছিলেন তাতে প্রাণ প্রতিষ্ঠা করেন রামমোহন রায়। এই জন্য তাকে বাংলা গদ্য সাহিত্যের জনক বলা হয়। তিনি 1815 থেকে 23 খ্রিস্টাব্দের মধ্যে প্রায় 23টি গ্রন্থ রচনা করেন। এগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল বেদান্ত গ্রন্থ, বেদান্ত সার, ভট্টাচার্যের সহিত বিচার, সহমরণ বিষয়ক প্রবর্তক ও নিবর্তকের দ্বিতীয় সম্ভার, সুব্রহ্মণ্য শাস্ত্রীর সহিত বিচার, ব্রাহ্মণ্য সেবধি, বজ্রসূচি প্রভৃতি। 5. সংবাদপত্র প্রকাশনা। রামমোহন রায় সংবাদপত্র প্রকাশের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করেন। ডক্টর বিপানচন্দ্রের মতে রামমোহন রায় ছিলেন ভারতীয় সাংবাদিকতার অগ্রদূত। রামমোহন রায় ওয়াজ আ পায়োনিয়ার অফ ইন্ডিয়ান জার্নালিজম। তিনি বাংলা, ইংরেজি, ফার্সি ভাষায় বেশ কয়েকটি সংবাদপত্র প্রকাশ করেন। এগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল বাংলা ভাষায় প্রকাশিত সংবাদ কৌমুদি 1821 এবং ফার্সি ভাষায় প্রকাশিত মিরাতুল আকবর 1822। রাজা রামমোহন রায়ের সমাজ সংস্কার। 1. জাতিভেদ প্রথার বিরোধিতা। রামমোহন হিন্দু সমাজে জাতিভেদ ও অস্পৃশ্যতা প্রথার তীব্র বিরোধিতা করেন। তিনি বজ্রসূচি গ্রন্থটির বাংলা অনুবাদ করে প্রচার করেন যে জাতিভেদ প্রথা স্বাস্থ্যসম্মত নয়। তিনি অসবর্ণ বিবাহের সমর্থনে বিভিন্ন পুস্তিকা রচনা করেন। 2. সতীদাহ প্রথা নিবারণ। তৎকালীন হিন্দু সমাজে উচ্চবর্ণের মধ্যে মৃত স্বামীর চিন্তায় তার জীবিত স্ত্রীকে পুড়িয়ে মারা হতো। এই অমানবিক কুপ্রথা সতীদাহ প্রথা নামে পরিচিত। আগুনে পুড়তে থাকা বধূটির মৃত্যু যন্ত্রণায় চিৎকার যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য শ্মশান ঘাটে ঢাকঢোল, কাঁসর ঘণ্টা বাজিয়ে একদল মানুষ পৈশাচিক উল্লাস নৃত্য করত। এই কুপ্রথার বিরোধিতা করে রামমোহন জনমত গড়ার উদ্দেশ্যে প্রচার কার্য চালান। তিনি বড়লাট লর্ড উইলিয়াম বেন্টিংয়ের কাছে 300 জন বিশিষ্ট নাগরিকের স্বাক্ষর সংবলিত একটি আবেদনপত্র জমা দিয়ে এই প্রথা বন্ধের দাবি জানান। তার আবেদনে সাড়া দিয়ে বেন্টিং 1829 খ্রিস্টাব্দে 4 ডিসেম্বর 17 নম্বর রেগুলেশন জারি করে
সতীদাহকে বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ বলে ঘোষণা করেন। পৃষ্ঠা 148। ডক্টর দিলীপ কুমার বিশ্বাস তার রামমোহন সমীক্ষা গ্রন্থে লিখেছেন যে সতীদাহ প্রথার বিরুদ্ধে হিন্দু সমাজ আন্দোলনের মাধ্যমে চেতনা সঞ্চার করা রামমোহনের মহৎ কীর্তি ছিল। 3. নারী কল্যাণ। রামমোহন উপলব্ধি করেন যে নারীদের অবস্থা উন্নতি না ঘটলে সমাজের সার্বিক উন্নতি ঘটানো সম্ভব নয়। এই জন্য তিনি নারীদের মর্যাদা প্রতিষ্ঠা বিভিন্ন উদ্যোগ নেন। তিনি বিভিন্ন শাস্ত্র থেকে উদ্ধৃতি দিয়ে প্রমাণ করেন যে পিতা বা স্বামীর সম্পত্তিতে নারীর অধিকার আছে। 2. স্ত্রী শিক্ষার প্রসারে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন। 3. কৌলীন্য প্রথার অভিশাপ থেকে নারী সমাজকে রক্ষার উদ্দেশ্যে তিনি প্রয়াস চালান। 4. নারীর বিবাহ বিষয়ক সুনির্দিষ্ট আইন প্রণয়নের উদ্দেশ্যে তিনি প্রয়াস চালান। 4. অন্যান্য সামাজিক প্রতি সংস্কার। রামমোহন বাল্যবিবাহ, বহুবিবাহ, কন্যাপণ, কৌলীন্য প্রথা, গঙ্গাসাগরের সন্তান বিসর্জন প্রভৃতি কুপ্রথাগুলোর বিরুদ্ধেও তীব্র প্রতিবাদ চালান। এইসব কুপ্রথার বিরুদ্ধে তিনি সংবাদপত্র, বিভিন্ন পুস্তিকার মাধ্যমে প্রচার চালান। রামমোহন নারী পুরুষের সমানাধিকার প্রতিষ্ঠা, বিধবা বিবাহের প্রচলন প্রভৃতি বিষয়ে যথেষ্ট তৎপর হন। উপসংহার: শিক্ষা ও সমাজ সংস্কারের কাজ খুবই প্রগতিশীল মানসিকতার পরিচয় দেওয়া সত্ত্বেও তার বিরুদ্ধে অভিযোগ করা হয় যে তিনি জাতিভেদ প্রথা বা বহু বিবাহের বিরুদ্ধে তীব্রভাবে রুখে দাঁড়াননি। তিনি নিজে উপবীত ত্যাগ করেননি। ব্রিটিশ সংস্কৃতির প্রতি অত্যন্ত অনুরাগের বশে তিনি দেশীয় শিক্ষার প্রতি অবহেলা প্রকাশ করেছেন। কিন্তু এইসব সমালোচনা সত্ত্বেও আধুনিক ভারত গঠনে তার অবদান অসীম। ডক্টর পার্সিভাল স্পিয়ার তাকে আধুনিক ভারতের স্রষ্টা বলে অভিহিত করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের মতে রামমোহন রায় ভারত ইতিহাসে আধুনিক যুগের সূচনা করেন, তাই তিনি তাকে ভারত পথিক বলে অভিহিত করেছেন। অধ্যাপক দিলীপ কুমার বিশ্বাস তাকে বিশ্ব পথিক বলে অভিহিত করেছেন। প্রশ্ন 6। রাজা রামমোহন রায় ধর্মীয় সংস্কারগুলো উল্লেখ করো। নারী কল্যাণে তার কি ভূমিকা ছিল? আধুনিক বাংলা তথা ভারতের ইতিহাসে যে কয়েকজন বিরল প্রতিভাধর মহাপুরুষের আবির্ভাব ঘটেছে তাদের মধ্যে বিরলতম ছিলেন রাজা রামমোহন রায়। 1772 থেকে 1833। ভারতীয় সমাজ ও সভ্যতা যখন কুসংস্কারে অন্ধকার পাঁকে ডুবেছিল তখন রামমোহনের আবির্ভাব ঘটে। অন্ধকার দূর করে তিনি জাতিকে আলোর পথ দেখান। অসাধারণ ও বহুমুখী প্রতিভার অধিকারী রামমোহন খুব অল্প বয়সে আরবি, ফার্সি, সংস্কৃত ভাষা শিক্ষা লাভ করেন এবং হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান প্রভৃতি ধর্মশাস্ত্রে অসাধারণ পাণ্ডিত্য অর্জন করেন। তিনি যেসব বিষয়ে সংস্কারের গুরুত্বপূর্ণ উদ্যোগ নেন সেগুলির মধ্যে অন্যতম ছিল ধর্মীয় সংস্কার, নারীর কল্যাণ সাধন। রামমোহন রায়ের ধর্মীয় সংস্কার। রামমোহন রায়ের উল্লেখযোগ্য ধর্মীয় সংস্কারগুলো হচ্ছে: কুসংস্কারের বিরোধিতা করা, ভারতীয় হিন্দু সমাজে প্রচলিত আচার অনুষ্ঠান সর্বস্ব পৌত্তলিকতা, পুরোহিততন্ত্র, কুসংস্কার, লোকাচার প্রভৃতি রামমোহনকে ব্যথিত করেছিল। তাই যুক্তিবাদী মন উদার দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি হিন্দু ধর্মের কুসংস্কারগুলি দূর করার উদ্যোগ নেন। তিনি হিন্দুদের পৌত্তলিকতা বা মূর্তি পূজার বিরোধিতা করেন বলেছে দেবতার মূর্তি পূজা শাস্ত্রসম্মত নয়। তিনি বিভিন্ন ধর্মের মধ্যে বিরোধের বিরোধিতা করে সর্বধর্ম সমন্বয় ও বিভিন্ন ধর্মের মধ্যে মৈত্রীর কথা বলেন। 2. একেশ্বরবাদ প্রচার। রামমোহন হিন্দুদের বহু দেবতার আরাধনা বিরোধিতা করেন। তিনি প্রচার করেন যে ঈশ্বর এক এবং অদ্বিতীয়। বিভিন্ন ধর্মের অনুগামীরা তাকে বিভিন্ন নামে ডাকে। তার মতে নিরাকার ব্রহ্মের উপাসনাই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম এবং একেশ্বরবাদী হল সকল ধর্মের মূল কথা। তিনি একেশ্বরবাদের সমর্থনে 1803 খ্রিস্টাব্দে ফার্সি ভাষায় তুহাফাত উল মুহাদ্দিন এবং একেশ্বরবাদীদের প্রতি নামে একটি পুস্তিকা রচনা করেন। 3. আত্মীয় সভা প্রতিষ্ঠা। রামমোহন তার ধর্মমত সম্পর্কে আলোচনার উদ্দেশ্যে তার বন্ধু অনুগামীদের নিয়ে 1815 খ্রিস্টাব্দে কলকাতায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। এই সভায় হিন্দু ধর্মের গোঁড়ামি, মূর্তি পূজা, অসারতা, সতীদাহ প্রথা, জাতিভেদ প্রথা, ধর্মীয় কুসংস্কার প্রভৃতি বিষয়ে আলোচনা হতো। আত্মীয় সভার সদস্যদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন দ্বারকানাথ ঠাকুর, প্রসন্ন কুমার ঠাকুর, রামচন্দ্র বিদ্যাবাগীশ, নন্দকিশোর বসু প্রমুখ। ব্রাহ্মসভা প্রতিষ্ঠা। রামমোহন একেশ্বরবাদী আদর্শ প্রচারের উদ্দেশ্যে 1828 খ্রিস্টাব্দে মতান্তরে 1829 খ্রিস্টাব্দে ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন। ব্রাহ্মসভার অধিকাংশ বিভিন্ন অধিবেশনে বৈদিক শ্লোকগুলো ব্যাখ্যা, বেদ উপনিষদ পাঠ এবং বিভিন্ন ধর্মীয় সঙ্গীত পরিবেশিত হতো। 1830 খ্রিস্টাব্দে সভা নামকরণ হয় ব্রাহ্ম সমাজ। ব্রাহ্ম সমাজের দরজা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল মানুষদের জন্য খুলে দেওয়া হয়। 5. বেদান্তের আদর্শ প্রচার। রামমোহনের ধর্মসাধনার মূল ভিত্তিই ছিল হচ্ছে বেদান্ত। সেই অনুসারে তিনি পৌত্তলিকতা ত্যাগ করে নিরাকার ব্রহ্মের উপাসনায়
শ্রেষ্ঠ পদ বলে উল্লেখ করেন। আদর্শ প্রচার করার উদ্দেশ্যে তিনি বাংলা ভাষায় বেদান্তের ভাষ্য রচনা করেন এবং ঈশ, কচ, কেনো, মুন্ডুক, মান্ডুক্য এই 5টি উপনিষদে বাংলা অনুবাদ করেন। বেদান্তের অদ্বৈতবাদ প্রচারের উদ্দেশ্যে তিনি 1825 খ্রিস্টাব্দে বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেন। নারী কল্যাণে রামমোহন রায়ের উদ্যোগ। নারী কল্যাণের ক্ষেত্রে রামমোহন রায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন। পৃষ্ঠা 149 এক নারী জাতির সম্মান প্রতিষ্ঠা। রামমোহন রায় উপলব্ধি করেন যে নারীর মর্যাদা প্রতিষ্ঠিত না হলে মধ্যযুগের অজ্ঞতা কুসংস্কারে জর্জরিত নারী জাতির সামাজিক মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার জন্য তিনি প্রচার চালান। এজন্য তিনি বেদান্তের যুগের নারী জাতির প্রাচীন অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন শুরু করেন। 2 নারীর অধিকার প্রতিষ্ঠা। রামমোহন বিশ্বাস করতেন যে নারীরা পুরুষের সমান অধিকার পাওয়ার অধিকারী। নারী পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠিত না হলে ভারতীয় সমাজের প্রকৃত উন্নতি সম্ভব নয় বলে তিনি মনে করতেন। তিনি যাজ্ঞবল্ক্য, কাত্যায়ন, ব্যাস প্রমুখ শাস্ত্রকারের রচনার থেকে উদ্ধৃতি দিয়ে প্রমাণ করেন যে পিতা বা স্বামীর সম্পত্তিতে নারীর অধিকার আছে। 3 সতীদাহ প্রথা নিবারণের উদ্যোগ। তৎকালীন হিন্দু সমাজে উচ্চ বর্ণে সতীদাহ প্রথা নামে একটি অমানবিক প্রথা প্রচলিত ছিল। প্রথা অনুসারে মৃত স্বামী চিতায় তার জীবিত স্ত্রীকে পুড়িয়ে মারা হতো। 1800 থেকে 1815 খ্রিস্টাব্দের মধ্যে ভারতে 2365টি সতীদাহের ঘটনা ঘটে। রামমোহন এই নিষ্ঠুর প্রথার বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলেন। এই প্রথা নিবারণের দাবি জানিয়ে বহু বুদ্ধিজীবী স্বাক্ষর সংগ্রহ। 3 সতীদাহ প্রথা নিবারণের উদ্যোগ। তৎকালীন হিন্দু সমাজে উচ্চবর্ণে সতীদাহ প্রথা নামে একটি অমানবিক প্রথা প্রচলিত ছিল। প্রথা অনুসারে মৃত স্বামী চিতায় তার জীবিত স্ত্রীকে পুড়িয়ে মারা হতো। 1800 থেকে 1815 খ্রিস্টাব্দের মধ্যে ভারতে 2365টি সতীদাহের ঘটনা ঘটে। রামমোহন এই নিষ্ঠুর প্রথার বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলেন। তিনি এই প্রথা নিবারণের দাবি জানিয়ে বহু বুদ্ধিজীবী স্বাক্ষর সংগ্রহ সহ একটি আবেদনপত্র বড়লাট লর্ড উইলিয়াম বেন্টিংয়ের কাছে পাঠান। শেষ পর্যন্ত বেন্টিং 1829 খ্রিস্টাব্দে 4 ডিসেম্বর আইনের মাধ্যমে সতীদাহ প্রথাকে নিষিদ্ধ ঘোষণা করেন। নারী শিক্ষা প্রসার। রামমোহন নারী শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেন। তিনি নারী শিক্ষার পক্ষে বেশ কয়েকটি প্রবন্ধ রচনা করেন। অবশ্য নারীদের পাশ্চাত্য শিক্ষা গ্রহণকে সমর্থন করেন। অবশ্য গোড়া ব্রাহ্মণদের বিরোধিতার ফলে নারী শিক্ষার প্রসারে রামমোহনের উদ্যোগ খুব বেশি সফল হয়নি। উপসংহার। রামমোহন বিভিন্ন ধর্মীয় সংস্কারের মাধ্যমে বিশুদ্ধ বৈদিক হিন্দু ধর্মকে ফিরিয়ে আনার প্রয়াস চালান এবং খ্রিস্টান মিশনারিদের আক্রমণের হাত থেকে হিন্দু ধর্মকে রক্ষাও করেন। তবে নারী শিক্ষা বিষয়ে তার দূরদৃষ্টি গ্রহণ করার মতো সামাজিক পরিস্থিতি তখনও তৈরি হয়নি বলে এর কাজে তিনি বিশেষ সাফল্য পাননি। যাই হোক, রামমোহনের সংস্কারের ফলে ভারতের আকাশ থেকে কুসংস্কারের বহু কালো মেঘ দূর হয়। অধ্যাপক ম্যাক্স মুলারের মতে রামমোহনই প্রথম প্রাচ্য ও পাশ্চাত্যের জীবন তরঙ্গের মধ্যে সমন্বয় সাধন করেন। ঐতিহাসিক ডক্টর প্রিন্সিপাল স্পিয়র তাকে আধুনিক ভারতের স্রষ্টা এবং পণ্ডিত জওহরলাল নেহরু তাকে ভারতীয় জাতীয়তাবাদের জনক বলে অভিহিত করেন। ডক্টর বিপিনচন্দ্র বলেছেন যে 19 শতকের প্রথমার্ধে ভারত গগনে রামমোহন রায় উজ্জ্বলতম নক্ষত্র রূপে ভাস্বর ছিলেন। প্রশ্ন 7 বাংলা সাহিত্য ও সাংবাদিকতা অগ্রগতি ক্ষেত্রে রাজা রামমোহন রায়ের অবদান উল্লেখ করো। রাজা রামমোহন রায়ের সীমাবদ্ধতাগুলো উল্লেখ করো। ঔপনিবেশিক শাসনকালে ভারতীয় সমাজ ও সংস্কৃতির পশ্চাৎগামিতা দূর করার উদ্দেশ্যে যারা অসামান্য অবদানে স্বাক্ষর রেখেছেন তাদের মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য হলেন রাজা রামমোহন রায়। ভারতীয় সমাজের মধ্যযুগীয় অন্ধকার দূর করার উদ্দেশ্যে তিনি বহুমুখী সংস্কারের উদ্যোগ নিয়েছেন। এইসব সংস্কারের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সাহিত্য ও সাংবাদিকতার ক্ষেত্রে তার অসামান্য ভূমিকা। বাংলা সাহিত্যের ক্ষেত্রে রামমোহনের ভূমিকা। বাংলা সাহিত্য অগ্রগতিতে রামমোহনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। যেমন এক অন্যান্য গ্রন্থ শ্রীরামপুরে খ্রিস্টান মিশনারিগণ বাংলা গদ্য রচনার যে কাঠামো গড়ে তোলেন তাদের প্রাণ প্রতিষ্ঠা করেন রামমোহন রায়। রামমোহনই বাংলা ভাষায় সর্বপ্রথম কমা, সেমিকলন প্রভৃতি জ্যোতিচিহ্ন ব্যবহার করেন। তিনি অলঙ্কারবহ সংস্কৃত রীতির পরিবর্তে সাধারণ মানুষের বোধগম্য সহজ শব্দ ব্যবহারের রীতি প্রবর্তন করেন। বাংলা সাহিত্যে তার অসামান্য অবদানের জন্য তাকে বাংলা গদ্য সাহিত্যের জনক বলা হয়। 2 উল্লেখযোগ্য রচনা। হিন্দু ধর্মের সংস্কার এবং একাশ্বরবাদ প্রচারের উদ্দেশ্যে তিনি বেশ কয়েকটি বাংলা পুস্তিকা ও বিভিন্ন উপনিষদের বাংলা অনুবাদ প্রকাশ করেন। তিনি 1815 থেকে 23 খ্রিস্টাব্দের মধ্যে প্রায় 23টি গ্রন্থ রচনা করেন। বেদান্ত গ্রন্থ, গৌড়ীয় ব্যাকরণ তার উল্লেখযোগ্য গ্রন্থ। রামমোহনের লেখা অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থগুলো হচ্ছে বেদান্ত 1814, ভট্টাচার্যের সহিত বিচার 1817, মণ্ডুক্যোপনিষদ 1817, মুন্ডকোপনিষদ 1819, সহমরণ বিষয়ক প্রবর্তক ও নিবর্তকের দ্বিতীয় সম্বাদ 1819, সুব্রাহ্মণ্য শাস্ত্রীর সহিত বিচার 1820, ব্রাহ্মণ্য সেবুদ্ধি 1821, বজ্রসূচি 1827।
সাংবাদিকতার ক্ষেত্রে রামমোহনের ভূমিকা। রামমোহন রায় সাংবাদিকতার এক নতুন দিগন্ত উন্মোচন করেন। ডক্টর বিপিন চন্দ্রের মতে রামমোহন ছিলেন যে ভারতীয় সাংবাদিকতা অগ্রদূত। এক সংবাদপত্র প্রকাশ। রামমোহন বাংলা, হিন্দি, ইংরেজি, ফার্সি প্রভৃতি বিভিন্ন ভাষায় সংবাদপত্র প্রকাশ করেন। জনগণের মধ্যে সাহিত্য, বিজ্ঞান ও রাজনীতি বিষয়ক জ্ঞানের প্রচার এবং সরকারকে জনগণের দুর্দশাগ্রস্ত অবস্থার কথা জানানোর উদ্দেশ্যে তিনি সংবাদপত্রগুলি প্রকাশ করেন। তার প্রকাশিত সংবাদপত্রের মধ্যে উল্লেখযোগ্য ছিল বাংলার প্রকাশিত সংবাদ কৌমুদি 1821 এবং ফার্সিতে প্রকাশিত মিরাতুল আকবর। পৃষ্ঠা 150। 2 সংবাদপত্রের স্বাধীনতা। সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করার উদ্দেশ্যে সরকার প্রেস অর্ডিন্যান্স জারি করেন। রামমোহন 1823 খ্রিস্টাব্দে সুপ্রিম কোর্ট ও ব্রিটিশ মন্ত্রিসভার কাছে প্রতিবাদপত্র পাঠান এবং সংবাদপত্রের স্বাধীনতার দাবিতে আন্দোলন গড়ে তোলেন। সংবাদপত্রের স্বাধীনতার দাবিতে তার আন্দোলনকে অনেকে ভারতের প্রথম নিয়মতান্ত্রিক আন্দোলন বলে অভিহিত করে। রামমোহন রায়ের সীমাবদ্ধতা। রামমোহন রায়ের চরিত্রে বিভিন্ন প্রগতিশীল ভাবাদর্শ উপস্থিতি লক্ষ্য করা গেলেও কোনো কোনো ঐতিহাসিক তার কিছু কিছু সীমাবদ্ধতা উল্লেখ করেন, যেমন এক জাতিভেদ প্রথার সম্পর্কে দুর্বলতা। রামমোহন হিন্দুদের ধর্মীয় কুসংস্কার, পৌত্তলিকতা, সতীদাহ প্রথা প্রভৃতির বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলল। জাতিভেদ প্রথা বা বহু বিবাহের বিরুদ্ধে তিনি সেভাবে সক্রিয়তা দেখাননি। তিনি যে ব্রাহ্মণ্য সম্প্রদায়ের শ্রেষ্ঠত্ব স্বীকার করেছেন এর প্রমাণ মেলে তার উপবীত গ্রহণ, বিলেত যাত্রা কালের সঙ্গে ব্রাহ্মণ পাচক নেওয়া, ব্রাহ্মণ সমাজে আচার্যের পদটি ব্রাহ্মণদের জন্য নির্ধারিত করা প্রভৃতি ঘটনা থেকে। মৃত্যুর পর তাকে যেন খ্রিস্টান মতে সমাহিত না করা সে বিষয়ে তিনি বারবার সতর্ক করেন। 2 স্ববিরোধিতা। রামমোহন হিন্দু ধর্মের সংস্কার কর্তৃকের যুক্তির পরিবর্তে হিন্দু শাস্ত্রগুলির উপরে নির্ভর করেছে। বেদান্তের উপর ভিত্তি করে ধর্মীয় সংস্কার করলেও বেদান্তের ত্যাগবাদকে তিনি অনুসরণ করেননি। এক্ষেত্রে তার চরিত্রের স্ববিরোধিতা লক্ষ্য করা যায়। 3 দেশীয় শিক্ষার প্রতি অশ্রদ্ধা। রামমোহন ইংরেজি ও আধুনিক পাশ্চাত্য শিক্ষার প্রতি অত্যাধিক অনুরাগ দেখাতে গিয়ে সংস্কৃত ভাষা, দেশীয় শিক্ষা এবং মাতৃভাষা প্রসারের প্রতি যথেষ্ট অবহেলা দেখিয়েছেন। ইংরেজির পাশাপাশি তিনি দেশীয় শিক্ষা ও মাতৃভাষা প্রসারের প্রয়োজনীয়তা উপলব্ধি করতে ব্যর্থ হন। 4 দরিদ্রের শোষণের উদাসীনতা। চিরস্থায়ী বন্দোবস্তের ফলে কৃষকদের দুরবস্থার প্রতি রামমোহন সহানুভূতি দেখালেও তাদের ওপর জমিদারদের শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে তিনি মোটেই সরব হননি। কৃষকদের ওপর নীলকরদের শোষণের বিষয়েও তিনি ছিলেন নীরব। 5 ব্রিটিশ সংস্কৃতির প্রীতি। ইংরেজি ভাষা, পাশ্চাত্য শিক্ষা ও ব্রিটিশ সংস্কৃতির প্রতি রামমোহনের অত্যাধিক অনুরাগের জন্য অনেকে তাকে জাতীয়তার বিরোধী বলে অভিহিত করেছেন। 6 অবাধ বাণিজ্যের সমর্থক। রামমোহন অবাধ বাণিজ্যের সমর্থক ছিলেন, কিন্তু এর ফলে দেশের কুটির শিল্প ধ্বংস হচ্ছে তার প্রতিকারের কোনো উপায় তিনি খুঁজে বের করেননি। উপসংহার। রামমোহন রায়ের চরিত্রে প্রগতিশীলতার কিছু সীমাবদ্ধতার সহাবস্থান লক্ষ্য করা যায়। তো একদিকে যেমন কোনো কোনো ঐতিহাসিক তাকে সমালোচনা করেছেন, অন্যদিকে তেমনি অনেকেই তার প্রশংসা করেছেন। ডক্টর রমেশচন্দ্র মজুমদার ধর্ম, সমাজ, শিক্ষা, আধুনিকতার অগ্রদূত হিসাবে তার সকল অবদানকে অস্বীকার করেছেন। ঐতিহাসিক ডেভিড কফ তাকে আধুনিক ভারতের জনক বলতে রাজি নন। তার মতে 19 শতকে নবজাগরণ কোনো ব্যক্তিবিশেষের অবদান নয়। অন্যদিকে কিশোরীচাঁদ মিত্র, প্যারীচাঁদ মিত্র, ব্রজেন্দ্রনাথ শীল, রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী প্রমুখ তার প্রশংসায় পঞ্চমুখ। পশ্চিমবঙ্গ স্পিয়ার তাকে আধুনিক ভারতের স্রষ্টা বলে অভিহিত করেছেন। ডক্টর বিপিন চন্দ্র বলেছেন 19 শতকের প্রথমার্ধে ভারত গগনে রামমোহন রায় উজ্জ্বলতম নক্ষত্ররূপে ভাস্কর ছিলেন। প্রশ্ন 8 রামমোহন রায়ের পরবর্তীকালে ব্রাহ্ম আন্দোলনের অগ্রগতি সম্পর্কে আলোচনা করে। রামমোহন রায়ের পরবর্তীকালে ব্রাহ্ম আন্দোলন। রাজা রামমোহন রায়ের মৃত্যুর 1833 খ্রিস্টাব্দের পর তার প্রতিষ্ঠিত ব্রাহ্ম সমাজের আন্দোলন কিছুটা দুর্বল হয়ে পড়ে। অবশ্য পরবর্তীকালে দেবেন্দ্রনাথ ঠাকুর, তারপর কেশবচন্দ্র সেন ব্রাহ্ম সমাজের আন্দোলনকে নতুন করে সক্রিয় করে তোলেন। রামমোহন রায়ের পরবর্তীকালে দেবেন্দ্রনাথ ঠাকুর ও কেশবচন্দ্র সেনের আমলে ব্রাহ্ম সমাজের আন্দোলনের অগ্রগতি সম্পর্কে নিচে আলোচনা করা হলো। 1 দেবেন্দ্রনাথ ঠাকুরের সময়। রামমোহন রায়ের মৃত্যুপথে অন্যতম সুহৃদ দ্বারকানাথ ঠাকুরের পুত্র দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজে যোগদান করলে ব্রাহ্ম আন্দোলন আবার শক্তিশালী হয়ে ওঠে। তিনি সক্রিয় উদ্যোগ নিয়ে ব্রাহ্ম সমাজের আদর্শ ও বিভিন্ন দিকে ছড়িয়ে দেন। দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রচেষ্টায় ব্রাহ্ম সমাজ বাল্যবিবাহ, বহুবিবাহ, অন্যান্য সামাজিক কুসংস্কার নির্মূলের উদ্দেশ্যে নানা কর্মসূচি গ্রহণ করেন। 2 কেশবচন্দ্র সেনের সময়। কেশবচন্দ্র সেন 1856 খ্রিস্টাব্দে দেবেন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বাধীন ব্রাহ্ম সমাজে যোগদান করলে ব্রাহ্ম আন্দোলনের তীব্র গতির সঞ্চার হয়। কেশবচন্দ্র সেনের ভাবাদর্শ, শিক্ষা বিস্তার, নারী মুক্তি, সমাজ সংস্কার, সমাজসেবা আদর্শ, ধর্মবন্দনা এবং ব্যক্তিত্বের আকর্ষণে বহু শিক্ষিত
যুবক ব্রাহ্ম সমাজে যোগ দেয়। ব্রাহ্ম আন্দোলনে কেশবচন্দ্রের সফল নেতৃত্ব দানের জন্য দেবেন্দ্রনাথ ঠাকুর তাকে ব্রহ্মানন্দ উপাধি দেন, পৃষ্ঠা 151, 1862 খ্রিস্টাব্দে, এবং ব্রাহ্ম সমাজের সম্পাদক আচার্য পদে নিয়োগ করেন। বাংলায় কেশবচন্দ্রের কর্মসূচি। কেশবচন্দ্র সমাজ ও ধর্ম সংস্কারের উদ্দেশ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন। এর মধ্যে উল্লেখযোগ্য কর্মসূচিগুলি হচ্ছে: 1. সমাজ সংস্কার, 3. বাল্যবিবাহ, বহুবিবাহ, অস্পৃশ্যতা, জাতিভেদ প্রথার বিরুদ্ধে এবং নারী শিক্ষা, নারী স্বাধীনতা, অসবর্ণ বিবাহ, বিধবা বিবাহ, শ্রমিক কল্যাণ প্রভৃতির সমর্থনে দেশে এক আন্দোলন গড়ে তোলেন। 2. সাংগঠনিক উদ্যোগ। কেশবচন্দ্রের উদ্যোগে বিভিন্ন সংগঠন গড়ে ওঠে। এগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল ব্রাহ্মবন্ধু সভা 1860, সঙ্গত সভা 1860, ক্যালকাটা কলেজ 1862 প্রভৃতি। নারী কল্যাণের উদ্দেশ্যে তিনি বামাবোধিনী সভা 1863 খ্রিস্টাব্দে, ব্রাহ্মিকা সভা 1865 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। এই উদ্দেশ্যে বামাবোধিনী পত্রিকা 1863 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। কেশবচন্দ্রের অন্যতম কীর্তি হল ইন্ডিয়ান মিরর পত্রিকার প্রকাশ। বাংলায় কেশবচন্দ্রের কর্মসূচি। কেশবচন্দ্রের সমাজ ও ধর্ম সংস্কারের উদ্দেশ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন। এর মধ্যে উল্লেখযোগ্য কর্মসূচিগুলো হল: 1. সমাজ সংস্কার। তিনি বাল্যবিবাহ, বহুবিবাহ, অস্পৃশ্যতা, জাতিভেদ প্রথার বিরুদ্ধে এবং নারী শিক্ষা, নারী স্বাধীনতা, অসবর্ণ বিবাহ, বিধবা বিবাহ, শ্রমিক কল্যাণ প্রভৃতির সমর্থনে দেশে এক আন্দোলন গড়ে তোলেন। 2. সাংগঠনিক উদ্যোগ। কেশবচন্দ্রের উদ্যোগে বিভিন্ন সংগঠন গড়ে ওঠে। এগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল ব্রাহ্মবন্ধু সভা 1860, সঙ্গত সভা 1860, ক্যালকাটা কলেজ 1862 প্রভৃতি। নারী কল্যাণের উদ্দেশ্যে তিনি বামাবোধিনী সভা এবং ব্রাহ্মিকা সমাজ 1865 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। এই উদ্দেশ্যে বামাবোধিনী পত্রিকা 1863 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। কেশবচন্দ্রের অন্যতম কীর্তি হল ইন্ডিয়ান মিরর 1861 খ্রিস্টাব্দে পত্রিকা প্রকাশ। 2. বাংলার বাইরে কেশবচন্দ্রের কর্মসূচি। কেশবচন্দ্র বাংলার বাইরে বোম্বাই, মাদ্রাজ, উত্তর পশ্চিম প্রদেশ অঞ্চলে ব্রাহ্ম ধর্ম ও সংস্কার আন্দোলনের প্রসার ঘটান। সারা দেশে ব্রাহ্ম সমাজের সদস্য সংখ্যা 1849 খ্রিস্টাব্দে ছিল মাত্র 500 জন। তা 1864 খ্রিস্টাব্দে বেড়ে দাঁড়ায় 2000-এ। ঐতিহাসিক ডক্টর রমেশচন্দ্র মজুমদারের মতে কেশবচন্দ্রের সংস্কার আন্দোলনই হল প্রথম সর্বভারতীয় আন্দোলন। 3. মতবিরোধ ও কেশবচন্দ্রকে বহিষ্কার। বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে শীঘ্রই কেশবচন্দ্রের নেতৃত্বাধীন তরুণ ব্রাহ্মদের সঙ্গে দেবেন্দ্রনাথের বিরোধ বাধে। 1. দেবেন্দ্রনাথের আদর্শ। একেশ্বরবাদী হল দেবেন্দ্রনাথ ঠাকুরের মতে ব্রাহ্ম ধর্ম প্রকৃতপক্ষে হিন্দু ধর্মই। এই জন্যই তিনি মূর্তি পূজা ছাড়াও জাতিভেদ সহ অন্যান্য প্রথাগুলির বিরুদ্ধে প্রতিবাদ করতে এবং সমাজ সংস্কারকে ধর্মীয় আন্দোলনের সঙ্গে যুক্ত করতে রাজি ছিলেন না। 2. কেশবচন্দ্রের আদর্শ। অপরদিকে কেশবচন্দ্র সেন তার অনুগামীদের কাছে ব্রাহ্মধর্ম হল সমন্বয়ী ও সর্বজনীন। কেবলমাত্র পৌত্তলিকতাই নয়, তারা একই সঙ্গে জাতিভেদ ও অন্যান্য সামাজিক কুপ্রথার বিরোধী ছিলেন। তাদের কাছে ব্রাহ্মধর্ম নিছক ধর্মীয় আন্দোলন নয়, সমাজ সংস্কার ও তার অঙ্গীভূত। 3. বিভাজন। অসবর্ণ বিবাহ, বিধবা বিবাহ, সংস্কৃত ভাষার পরিবর্তে বাংলা ভাষায় মন্ত্রপাঠ, ব্রাহ্ম আচার্যদের উপবৃত্ত ধারণ প্রভৃতি বিষয়ে তরুণ ব্রাহ্মরা দেবেন্দ্রনাথের রক্ষণশীলতা প্রতিবাদ করলে দেবেন্দ্রনাথ কেশবচন্দ্র তার অনুগামীদের ব্রাহ্ম সমাজ থেকে বহিষ্কার করেন 1866 খ্রিস্টাব্দে। কেশবচন্দ্রের নেতৃত্বাধীন বহিষ্কৃত ব্রাহ্মরা ভারতবর্ষ ব্রাহ্ম সমাজ 1866 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। দেবেন্দ্রনাথের নেতৃত্বাধীন ব্রাহ্ম সমাজ আদি ব্রাহ্ম সমাজ নামে পরিচিত হন। 3. ভারতবর্ষ ব্রাহ্ম সমাজের উদ্যোগ। কেশবচন্দ্র ও তাঁর অনুগামীরা ভারতবর্ষ ব্রাহ্ম সমাজ গঠন করে ব্রাহ্ম আন্দোলন চালিয়ে যেতে থাকে। 1. সংস্কার কর্মসূচি। ভারতবর্ষ ব্রাহ্ম সমাজ বাল্যবিবাহ, পর্দা প্রথা, মদ্যপান প্রভৃতির বিরুদ্ধে এবং বিধবা বিবাহ, স্ত্রী শিক্ষা, অসবর্ণ বিবাহ, সুলভ সাহিত্য প্রচার, নৈশবিদ্যালয় প্রতিষ্ঠা প্রভৃতির মধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে। পতিতাপল্লী থেকে মেয়েদের উদ্ধার, সুলভ সমাচার পত্রিকার মাধ্যমে ব্রাহ্ম আদর্শের প্রচার প্রভৃতি বিষয়ে তার উদ্যোগ নেয়। 2. তরুণ সদস্যবৃন্দ। কেশবচন্দ্রের আন্দোলনে যেসব তরুণ সক্রিয়ভাবে যোগ দিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন শিবনাথ শাস্ত্রী, রামকুমার বিদ্যারত্ন, দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়, শশীপদ বন্দ্যোপাধ্যায় প্রমুখ। 4. ভারতবর্ষ ব্রাহ্ম সমাজের বিভাজন। কেশবচন্দ্রের কিছু কাজকর্মকে কেন্দ্র করে কিছুদিনের মধ্যেই ভারতবর্ষ ব্রাহ্ম সমাজের ভাঙন দেখা যায়। 1. সাধারণ ব্রাহ্ম সমাজ। শিবনাথ শাস্ত্রী, আনন্দমোহন বসু, দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়, দুর্গামোহন দাস প্রমুখ তরুণ ব্রাহ্ম কেশবচন্দ্রের খ্রিস্টপ্রীতি, গুরুবাদের প্রতি আসক্তি, নিজ নাবালিকা কন্যার বিবাহদান প্রভৃতি ঘটনা তীব্র প্রতিবাদ করেন। তারা শেষ পর্যন্ত কেশবচন্দ্রের সঙ্গ ত্যাগ করে সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা 15ই মে 1878 খ্রিস্টাব্দে করেন। 2.
নববিধান ব্রাহ্ম সমাজ। পৃথক সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হওয়ার পর কেশবচন্দ্র 1880 খ্রিস্টাব্দে সর্বধর্ম সমন্বয় আদর্শে তার নববিধান ঘোষণা করেন। তখন থেকে তার নেতৃত্বাধীন ব্রাহ্ম সমাজ নববিধান ব্রাহ্ম সমাজ নামে পরিচিত হয়। এই সমাজ জনপ্রিয়তা হারিয়ে ক্রমে দুর্বল হতে থাকে। সাধারণ ব্রাহ্ম সমাজের প্রভাবও এরপর অব্যাহত থাকে। উপসংহার: রাজা রামমোহন পরবর্তীকালে ভারতের সমাজ ও ধর্ম সংস্কারের ক্ষেত্রে ব্রাহ্ম সমাজের যথেষ্ট গুরুত্ব ছিল। এই গুরুত্বগুলো হল: 1. বাল্যবিবাহ, বহুবিবাহ, জাতিভেদ প্রথা, অস্পৃশ্যতা, মদ্যপান, পর্দা প্রথা প্রভৃতি বিরোধিতা করে ব্রাহ্ম সমাজ নারী স্বাধীনতা, নারীর মর্যাদা প্রতিষ্ঠা, বিধবা বিবাহ, অসবর্ণ বিবাহ, শিক্ষার প্রসার, হরিজন উন্নয়ন প্রভৃতির সপক্ষে কাজ চালিয়ে যান। 2. ব্রাহ্ম সমাজের আন্দোলনের ফলে সরকার 1872 খ্রিস্টাব্দে 3 আইন পাশ করে বাল্য বিবাহ ও বহু বিবাহ নিষিদ্ধ করেন এবং বিধবা বিবাহ ও অসবর্ণ বিবাহকে আইনসিদ্ধ করে। 3. দরিদ্র শ্রমজীবী মানুষের দুর্দশা মোচনের জন্য ব্রাহ্ম সমাজ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। 4. ব্যক্তি স্বাধীনতা, জাতীয় ঐক্য প্রভৃতি আদর্শ প্রচার করে ব্রাহ্ম সমাজ গণতান্ত্রিক চেতনার বিকাশ ঘটায়।